শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছে বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ। শুরুতে জ্বালানি তেল, সোনা ও রূপা দিয়ে শুরু হবে কার্যক্রম। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, এটি পুরোপুরি চালু হলে পণ্যের গুণগত মান এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে, বাজারে অস্থিরতা কমে আসবে। হোসাইন শাহাদাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। কমোডিটি এক্সচেঞ্জ এমন এক ডিজিটাল বাজার ব্যবস্থা যেখানে পণ্য কেনা বেচা হয় কাগজে বা ডিজিটাল পদ্ধতিতে। স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজারে লেনদেন হয় কোম্পানির শেয়ার, আর কমোডিটি এক্সচেঞ্জে বিক্রি হয় চাল, ডাল, তেল, সোনা রূপার মতো পণ্য। তবে সরাসরি পণ্য নয়, এখানে বিক্রি হয় পণ্যের সনদ। পণ্য থাকে মাঠে বা গুদামে। বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতি বেশ জনপ্রিয়। দেরিতে হলেও বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। গত মাসে সিএসইকে কমোডিটি এক্সচেঞ্জ চালুর অনুমোদন দেয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা অলরেডি সফটওয়্যার কম্পোনেন্টের কাজ অর্ডার প্লেসমেন্ট হয়ে গেছে। হার্ডওয়্যারের প্লেসমেন্ট এই সপ্তাহের মধ্যে আমরা করে ফেলবো। আশা করছি আমরা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করতে পারি। যেহেতু বসুন্ধরার মতো একটা গ্রুপ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, ইন ফিউচার উই ক্যান ডু সাম গুড অ্যান্ড পজিটিভ থিংস। কমোডিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত পণ্যের ন্যায্য দামের যেমন নিশ্চয়তা থাকবে, তেমনি নির্দিষ্ট সময় পরও কৃষকের পণ্য বিক্রি নিশ্চিত করা যাবে। এতে নিত্যপণ্যের বাজারের অনিশ্চয়তা অনেকটা নিয়ন্ত্রণে আসবে, ফলে সঠিক দামে পণ্য কিনতে পারবে ভোক্তা। দাবি সিএসই চেয়ারম্যানের। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যাসেট ক্লাসের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি থাকবে, যারা উইল বি এক্সপার্টস, ইকোনমিস্টস অ্যান্ড আদার্স, এবং ওই প্রাইসের কি হওয়া উচিত সেই নির্ধারণের ক্ষেত্রেও এই এক্সচেঞ্জটা একটা ভূমিকা পালন করবে। চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা নেই এখন, সেই চেকস অ্যান্ড ব্যালেন্সটা আপনি বলতে পারেন এই কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে আমরা করতে পারব। এ উদ্যোগ চালু হলে কৃষিপণ্যের গুদামজাতকরণ ও পরিবহনে ব্যাপক বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন আসিফ ইব্রাহিম। তবে এর সফল বাস্তবায়নে সরকারের নীতি সহায়তা চেয়েছেন তিনি। এখানে রেগুলেটরি পলিসি সাপোর্ট খুব বেশি প্রয়োজন হবে। আমলাতান্ত্রিক জটিলতা যেন না ঘটে সেটা আমাদের দেখতে হবে। অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোল্ড স্টোরেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোল্ড ট্রান্সপোর্টেশন অফ পেরিশেবল গুডসের ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় নতুন বিনিয়োগের সুযোগ এই কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে হবে বলে আমি মনে করি। বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে সিএসইর সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করছে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্স। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পরিকল্পনা মন্ত্রী সহ অনেক বক্তারা রয়েছেন। আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ রয়েছেন। আমরা সরাসরি সেই সেমিনারে যুক্ত হতে চাই। সেমিনারে এই মুহূর্তে কথা বলছেন আইবিএফবির নেতা জনাব এমএস সিদ্দিকী কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। লিডার হবে জয়েন্ট ভেঞ্চারের। এইটা আমি তো বলবো যে এটাও অ্যান্টি কম্পিটিটিভ। আপনি বাধ্য করবেন কেন? বাধ্য করা যাবে না। অবশ্যই এটা বেশি বলবো না, রবিউল সাহেব রাগ হয়ে যাবেন। আমার বক্তব্য হচ্ছে অ্যান্টি কম্পিটিটিভ পলিসির ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি আছে, জাফর সাহেবের নিশ্চয় জানা আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি প্রকিউরমেন্টে কম্পিটিটিভ প্রসিডিওরটা ফলো করা হয়, তাহলে 40% টাকা সেভ করা সম্ভব। কথাটা আবার রিপিট করি। উনি বলছেন $2.7 বিলিয়ন। আমার কাছে মনে হচ্ছে আরো বেশি বাংলাদেশের প্রকিউরমেন্ট। এই ফিগারটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। আপনি 100 কোটি টাকা দিয়ে এখন যে প্রকিউরমেন্টটা করেন, আপনি যদি পিওর কম্পিটিশন আনেন, তাহলে এখান থেকে 40 কোটি টাকা আপনি সেভ করতে পারেন। তাহলে দেশের কত উপকার। সেই কম্পিটিশনের কথাটা উনি বলেছেন, ইলাবোরেট করেন নাই।
আমি সেজন্য বারবার কম্পিটিশনের কথা বলছি। দয়া করে কম্পিটিশনটাকে, আমাদের দেশে কম্পিটিশনটাকে, রুলটাকে যদি লাইন বাই লাইন ধরেন, দেখবেন কয়েকশো জায়গায় বাধা আছে যাতে কম্পিটিশন না থাকে। যেমন লিমিটেড টেন্ডার, সেটা একটা কম্পিটিশনের বাধা। আরেকটা সিঙ্গেল, জাফর সাহেব যেটা বলেন নাই, সিঙ্গেল সোর্সের একটা পারচেজ আছে। বাংলাদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়ে একটা নোটিফিকেশন সার্কুলার ইস্যু করেছেন যে বাংলাদেশের যত ডিপার্টমেন্ট আছে তারা যদি গাড়ি কিনতে হয় প্রগতি ইন্ডাস্ট্রি থেকে পাজেরো গাড়ি কিনতে হবে। আচ্ছা, আপনারা সবাই সাধুবাদ দিবেন, আরে বাবা কি ন্যাশনালিস্টিক কথা। জনপ্রশাসন মন্ত্রণালয় কেন এই অর্ডারটা দিয়েছেন আমি জানি না, প্রসিডিউরাল কোনো ঝামেলা আছে কিনা, আমার কাছে একটু কনফিউশন আছে, ওনারা কেন বলবেন। আচ্ছা, এইটাতে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ির দাম হচ্ছে প্রগতি ইন্ডাস্ট্রির গাড়ি। আমি কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা সিবি রিকন্ডিশন জাপানি নিশান পেট্রোল ব্যবহার করেন, প্রগতির এটা ব্যবহার করেন, এটা তো অনেক বেশি দাম, এটা কেনা আমাদের পক্ষে সম্ভব না, এটা সরকার কিনবে। সরকার কিনবে মানে সরকারের জনগণের টাকা দিয়ে ডিসি সাহেবদের জন্য গাড়ি কিনা হয়, ইউনি সাহেবদের জন্য গাড়ি কেনা হয়, কিনেও যত টাকা দাম হোক, সেটা কিন্তু কোনো টেন্ডার নাই। এতে কি দাঁড়াচ্ছে, করাপশনের কথা বলবো না, কম্পিটিটিভনেসের সমস্যা আছে। সেটা হচ্ছে যে প্রগতি ইন্ডাস্ট্রি কোনোদিনই কম্পিটিটিভ হইতে পারবে না। যেভাবে বাংলাদেশে গাড়ির জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আসতেছে, এই যে একটু আগে বিআইডি একটা কোম্পানির এজেন্ট এখানে ছিলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেবও বিএকে গাড়ির এজেন্ট। যেভাবে আসতেছে প্রগতি ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতে হবে, কারণ চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে। সুতরাং এদেরকে কম্পিটিটিভ করতে হবে। আপনি যদি তাকে সুযোগ দেন, উইদাউট এনি টেন্ডার সরকার কিনবে, কোনোদিন তারা এফিসিয়েন্ট হতে পারবে না, কোনোদিন তারা কম্পিটিটিভ হতে পারবে না। তাহলে এই ন্যাশনাল লসের দায়ভাগ কে নেবে? কোনোভাবে এটা উচিত না। এই সমস্যা অ্যাড্রেসগুলো, এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি। আরেকটা কথা উনি বলেছেন যে আত্মীয় স্বজনের কোম্পানি, করাপশনের একটা বড়, আমি ব্যক্তিগতভাবে একটা বই লিখেছিলাম, কেউ আমার বই পড়ে না আর কি, অখাদ্য। সে অখাদ্য বইয়ের হেডিং হচ্ছে শেল কোম্পানি। সেটা হচ্ছে আমাদের দেশে আমি দুর্নীতি যে দেখি যে শেল কোম্পানি হচ্ছে এটার মালিককে কেউ জানে না, অথবা আমরা জানি, গোপনে জানি। এই কোম্পানিগুলোই কন্ট্রাক্টরি করে, এই কোম্পানিগুলোই সাপ্লাই করে আমাদের দেশে, এই কোম্পানিগুলোই বড় বড় ডিল করে, কিন্তু মালিককে দেখা যায় না। এটার একটু উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে কোনো আক্রমণ করতে চাচ্ছি না, যেটা একটা এক্সাম্পল বলি। আপনি কোনো একটা ডিপার্টমেন্টে দেখবেন, ডিপার্টমেন্টের হেড সাংঘাতিক অনেস্ট লোক, এক পয়সাও ঘুষ খান না, সবাই বলে বাবা খুব অনেস্ট লোক, কিন্তু ওনার প্রকিউরমেন্ট প্রসিডিউর যদি দেখেন, দেখবেন যে একটা কোম্পানি শুধু ওয়ার্ক অর্ডার পায়। সেটা এবার ইনভেস্টিগেশন করবেন, দেখবেন যে ওই হেড অফ দি ডিপার্টমেন্টের ভাগিনা একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, সেই কোম্পানিটা কাজ পায়। কিন্তু আপনি তো কিছুতেই বলতে পারবেন না ভদ্রলোক তো অনেস্ট লোক, একটা পয়সাও ঘুষ খান না। সেটার সাইলেন্ট পার্টনার হচ্ছেন ওই ডিপার্টমেন্টের হেড। এই ব্যাপারগুলো যদি প্ল্যানিং মিনিস্ট্রি থেকে যদি আপনারা এগুলো দেখেন, আপনি চাইলে দয়া করে আপনাকে একটা বই আমি দেব, হ্যাঁ আমি দিয়ে আসবো আপনার অফিসে। জি জি জি, আমিও কম্পিটিটিভ হওয়া দরকার, তাড়াতাড়ি শেষ করি। সেটা হচ্ছে যে আলোচনার প্রেক্ষিতে আমি বলতে চাই, কম্পিটিশনটাকে আমরা আমাদের পলিসিতে আনি নাই। বাংলাদেশে কম্পিটিশন নিয়ে চিন্তাই হয় না। আমরা দুর্নীতির কথা বলি, ইনএফিসিয়েন্সির কথা বলি, গভর্নেন্সের কথা বলি, এইটা সরাসরি অ্যাড্রেস করার জন্য আমাদের আর কোনো মেকানিজম নাই। এন্টি করাপশন কমিশন বলেন, আর শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সরকার বলেন, শক্তিশালী অনেস্ট প্রাইম মিনিস্টার বলেন, কিছু করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দর্শক, রাজধানীর তেজগাঁয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে আমরা যুক্ত ছিলাম। নিটল টাটা বিজনেস আওয়ার্ডে আমরা একটা বিরতি নেব, বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে ফিরবো, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ার্ডে, সাথে আছে বাবু কামরুজ্জামান। 4 বছরেই ভালো অবস্থানে পৌঁছাবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ব্যাংকটির হারানো গৌরব আবার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চেয়ারম্যান খলিলুর রহমান। দেশের অন্যতম শিল্পপতি ও ব্যবসায়ী এই ব্যক্তিত্ব দায়িত্ব পালন করছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান হিসেবেও।
নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ব্যাংক নিয়ে নানা পরিকল্পনার কথা। চলুন শুনে আসি। নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকারে আমরা এসেছি ন্যাশনাল ব্যাংকের সম্প্রতি নবনিযুক্ত যিনি চেয়ারম্যান জনাব খলিলুর রহমানের অফিসে। তিনি বাংলাদেশে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে এবং ব্যবসা সেক্টরকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি বেশ অবদান রেখেছেন এবং বাংলাদেশে ব্যবসা করে ব্যবসা খাতটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সেটিতেও তিনি অবদান রেখেছেন। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার একটি বিরাট অবদান ছিল এবং শুরু থেকে এখন পর্যন্ত 43 বছর ধরে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এখন যখন এই ব্যাংকটি একটি খারাপ অবস্থার মধ্যে রয়েছে তখন তিনি আবার হাল ধরেছেন। জনাব খলিলুর রহমান সিআইপি আমাদের সঙ্গে আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং এই ন্যাশনাল ব্যাংক নিয়ে তার কি পরিকল্পনা আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। কেডিএস গ্রুপের চেয়ারম্যান জনাব খলিলুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাই আসলে যে ন্যাশনাল ব্যাংকের সম্প্রতি আপনি দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাত নিয়ে অনেক কথাবার্তা চলছে, বেশ কিছু ব্যাংকের অবস্থা ও দুরবস্থা আমরা যেটি জানি। তো এই দুরবস্থার মধ্যেও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ছিল যে কিছু ব্যাংককে একীভূত করা, যেটা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারেও কথা ছিল। পরবর্তীতে এখন কি হলো, আসলে একীভূত হচ্ছে কিনা? যখন একীভূত হওয়ার কথা ছিল এবং সেটা প্রস্তাবে গেছে বাংলাদেশ ব্যাংকে অন্য একটা ব্যাংকের সাথে, আমরা দেখছি ওই ব্যাংকের থেকে আমাদের ব্যাংক আসতাম, আমরা কেন ওদের সাথে একীভূত হবো? এটা ওই তো না হয়ে আমরা বোর্ডে সিদ্ধান্ত দিলাম যে আমরা মাছ করবো না, আমরা নিজস্ব ব্যাংক, এটা আমরা অনেক কষ্ট করে করছি, এটা আমরা চালাবো, চালাইয়ে দুরবস্থাকে এটা সফল করবো। আচ্ছা, এটি তো আপনাদের মানে চিন্তা থেকে আপনারা এটা শেয়ার করলেন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে, তারপর বাংলাদেশ ব্যাংক এটা মেনে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক আমাদের থেকে সিডি দিয়ে জানান বলতে হয়েছে আপনারা করতে পারবেন, এটা লিখিতভাবে জানান। আমি নিজে লিখিতভাবে জানাইছি আমি এইভাবে মানে এদের মানে এক বছর আমরা 100 কোটি 1000 কোটি জোগাড় করবো, 2 বছর আমরা 3000 কোটি আরো জোগাড় করবো, এই ব্যাংকটাকে সফল করবো। এই ব্যাংকের যাদের কাছে লোন আছে, ঋণ আছে, এগুলো আমরা উসুল করবো, আদায় করবো, আমরা দাবাই করবো। বাংলাদেশ রাজি রাজি দেবো। দেখেন ব্যবসা হবে না, আমরা তো ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে পারবো। বাংলাদেশ ব্যাংকের যে বাধা ছিল আজ এগুলি সব উঠে দেবেন। আমাদের জন্য যা যেগুলো সাধারণ ব্যাংক ওই হিসেবে করতে হবে। আমাদের কতগুলি বাইন্ডিং ছিল, আমাদের বাইন্ডিং থাকলে ব্যবসা করতে হবে না, ব্যবসা করতে না হলে আমরা পয়সা করতে হতো। আমি তুলে তখন আগে বলছি আমাকে ব্যবসা করতে দিতে হবে, আমি ব্যবসা করি তো শোধ করতে পারবো, ব্যবসা করতে না দিলে আমি শোধ করতে পারবো না। 12 আগে তো আমরা বছরে 1,000 কোটি ইনকাম করছি, 2,000 কোটি, এমনকি 90% আমরা ডিভিডেন্ড দিচ্ছি। আধার থেকে আমরা লোন দিব, যারা ব্যবসা করে যারা পয়সা মার যাবে না তাদেরকেও লোন দিব, যারা ভালো ব্যবসায়ী এদের পয়সা মধ্যে মার যায় না। পরিচালনা পর্ষদে যারা এখন আছেন তারা কেমন অভিজ্ঞ মানুষজন আছেন? এটা কি আপনারা একটা শক্ত ভিত দিতে পারবেন কিনা, কোনো চাপ আছে কিনা আপনাদের উপর? না, তারা খুব শক্ত এবং খুব অভিজ্ঞ, সবাই জ্ঞানী এবং ব্যাংকের অ্যাকশন বিল আছে এখানে। এই যারা 5 বছর এক একটা আমার যে 5 ব্যাংকের অনেক উন্নত করে আসছে, এটা ওরা স্যালেঞ্জ দিছে। সবাই আমরা সব পরিচালনা চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ থেকে আমরা এটাকে উন্নত করবো। আমাদের বালা করার চাপ, ওইটা বালা করতে হবে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে চাপ দেবেন, বালা করো। এইটা বাংলাদেশ ব্যাংকের চাপ ছাড়া আমাদের আর কারো চাপ আসবে না। আপনাদের প্রধান চ্যালেঞ্জ যেটা এখন সেটা হচ্ছে ব্যাংকটাকে দাঁড় করানো, খেলাপি ঋণকে আদায় করানো। আমরা রিকোয়েস্ট করা চেষ্টা করার পরে যদি না দেয় তখন আইনি দিতে হবে, তখন আইনি যাবো। আইনে গেলে আইনি যা করে তাই হবে। আইনি তার টাকা না দেওয়ার জন্য জনগণের টাকা, ন্যাশনাল ব্যাংকের টাকা না, ন্যাশনাল ব্যাংকের পাবলিক মানি, পাবলিক আমানতকারীর টাকা। চলে আইনি অটোমেটিকলি এটাকে তার কাছে দেওয়ার জন্য বলবে। মানুষের মধ্যে তো একটা নেতিবাচক ধারণাও আছে এখন বেসরকারি ব্যাংক নিয়ে, যা ঘটে গেছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশে 12 কোটি মানুষের ব্যাংকটা, 16 কোটি মানুষের ব্যাংকটা ভালোবাসে। যখন এদের চেঞ্জ হয়েছে, বোর্ড চেঞ্জ হওয়ার পর থেকে দেখেন না, শেয়ারের দাম বাড়ে গেছে। আগে ছিল 7.5 টাকা, আইয়া 7 টাকা হয়ে গেছে। আর ডিপোজিট বাড়তেছে,
তো ইনশাল্লাহ পারবে, আমরা চেষ্টা করবো। ন্যাশনাল ব্যাংকের যাত্রাটা কিভাবে করলেন একটু বলেন, এবং এখন আবার বিপদের সময় এসে আবার হাল ধরলেন, দুইটা আমাকে একটু সংক্ষেপে দিবেন। 1983 মধ্যে ব্যাংকটা স্টার্ট করি, জনের থেকে 15 লাখ টাকা করে নেওয়ার জন্য আমরা 20 জন ডাইরেক্টর ঠিক করছি। 20 জন লোককে যোগাতে আমাদেরকে 3-4 মাস গেছে, শুধু মানুষের দূরে যায়, এরা বুঝেছি ব্যাংকে দেবে না, প্রাইভেট ব্যাংকে ব্যাংক হবে এটা কে জানতো না। তারপরে এরকম করে করে প্রত্যেকের আমরা বুঝেছি, বুঝাইয়ে কারো লোনও দিছি, বাবা আমি লোন তো পরে দিবি, তো দিয়ে দিস টাকা। তো এরকম করে ব্যাংকটা প্রতিষ্ঠা করছি। এই প্রতিষ্ঠা করি আস্তে আস্তে ব্যাংকটাকে আমরা এতটুকু এগিয়ে দিয়েছি। এই ব্যাংক বাংলাদেশে 1 নম্বর কত হাজার কোটি টাকা আমাদের ডিপোজিট ছিল। আল্লাহর কাছে আমরা এখন মনোজাত করে দেব, ফরিয়াদ করে দেব, আল্লাহ তুই একে সহায় কর আমাদেরকে, আমরা যেন মানুষের আমানত আমারটাকে যেন ফেরত দিতে পারি, আর ব্যাংকটাকে যেন উন্নত করতে পারি। আপনারা যে নতুন লোকজনকে আমানত দেওয়ার জন্য বলবেন, ব্যাংকে রাখার জন্য বলবেন, আপনাদের নিশ্চয়ই মানে কিছু আকর্ষণীয় পলিসি বা কিছু একটা নেবেন, মানে চিন্তা কি আসলে কি করতে চাচ্ছেন? আমাদের যারা আছে আমাদেরকে দেখে আমাদেরকে বিশ্বাস করবে, বিশ্বাস করলে মানুষ আমানত দেবে, বিশ্বাস না করলে আমানত দেবে না। সে বিশ্বাস করার সে আস্থা আমাদের আছে। লাভজনক প্রতিষ্ঠানে যাওয়া, আপনি তো এখন বিপদে আছেন, আপনার উঠতে হবে। এখন তো লাভ হতো না, আগে দিন আদায় করবো, আদায় করিয়ে তারপরে গুলি লাগাইয়ে প্রফিট করি, তারপরে করবো। আমার যা ধারণা 10,000 কোটি টাকার মতো সম্পত্তি হইতে পারে ন্যাশনাল ব্যাংকে, হইতে পারে। কি ধরনের বিনিয়োগ পরিকল্পনা নিচ্ছেন আপনারা? এই যে আপনার ব্যবসায়ীদের কাছে যে টাকা দিবেন, বিনিয়োগ মানে কি আমি তো টাকা ইনকাম ডিপোজিট নেবো, টাকা বিনিয়োগ করবো। মানুষের টাকা দিয়ে, ব্যাংকের টাকা থাকে না, মানুষের টাকা দিয়ে মানুষ বিনিয়োগ করে, এই বিনিয়োগ থেকে ইনকাম করে মানুষের টাকা দিয়ে দেয় এবং প্রফিট ব্যাংকে লাগে। টাকা ব্যাংক হাতে দেয়, যারা ব্যবসা করে তাদেরকে দেয়। যারা ব্যবসা করে না, যদি টাকা দিয়ে থাকে সে এই টাকা ব্যাংকে আসে না, ওরা চিন্তা করে ব্যাংকের তো টাকা মাত্র শুদ্ধ করে নিজে নিতে পারলে ওগুলা দিতে হবে না, তো ওরাই টাকা রয়ে গেছে। যারা বেনামি নিছে, বেনামি নিচের টাকা কোথায় জমা হয়েছে ওই নাম দিয়ে ধরে নেব। বেনামি হলে তো তুমি সারে যেতে পারবে না, তোমার চেকটা তো দিয়েছে, চেকটা তো কোন ব্যাংকে ডিপোজিট হয়েছে, কোন ব্যাংকে আপনি ডিপোজিট করছেন, ওই ব্যাংকের তো নাম আছে, ওই ব্যাংক থেকে তার নাম বাইরে দেবো কি। আমরা কেন বসে যেভাবে পারি মানুষকে বুঝাইয়ে যারা টাকা নিচ্ছে, বা এটা তো ব্যাংকের টাকা না, এটা জনগণের টাকা, জনগণের টাকা আমাদের লাগছে, আমাদের টাকা তোমাদেরকে দিয়েছি, তো তোমরা এটা না দিয়ে পারবে না, এটাকে তোমাদেরকে দিতে হবে। যদি তুমি না দাও টাকা, আমি তোমাকে চেষ্টা করবো নেওয়ার জন্য, আর তুমি যা আশ্বাস সম্পদ বিক্রি করো ওইগুলি দিয়ে টাকা এগুলি শোধ করো, তারপর তোমার সাথে আমি পয়সা আনন্দ করবো, আমি তোমাকে টাকা দেবো। জনগণের প্রতি কি আহ্বান? মানুষের যে আস্থাটা ছিল, জনগণের প্রতি আস্থা অতটুকু আমরা 10,000 কোটি দিতে পারি ইনশাআল্লাহ, সব মিলিয়ে গেলে। এদের যেমন চিন্তা করে কিছু নেই, আমরা 3,000 কোটি টাকা দিতে বলছি, যে আমরা ব্যবস্থা করে দেবো, যেমনি পারি যেখান থেকে আমি পারি। আর 1 বছরের মধ্যে 100 কোটি 1,000 কোটি বলেছে, এটা আমরা 1 বছরের মধ্যে ব্যবস্থা করার চেষ্টা করি। এখন মানুষ কেন আসবে ব্যাংকে? এখন আপনাদের মাধ্যমে পরিচিত হয়ে যাবো আমি, তা তো হচ্ছেন, আপনাদের পেপার মাধ্যমে পরিচিত হয়ে যাবো। পেপার মাধ্যমে বাংলাদেশের মানুষ আমি চিনি, কারণ কিনা আমরা যে ব্যবসা করি, ব্যবসা হিসেবে শোনেন, ব্যবসা হিসেবে আমরা যে ব্যবসা করি, আমরা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের ব্যবসা আছে। হ্যাঁ, আমাদের STCSC কেওয়াই মার্কেট বিউটি সারা বাংলাদেশে আছে, এবং আমরা ইন্ডিয়া পর্যন্ত আসাম পর্যন্ত ওই এক্সপোর্ট করি। তারপরে ত্রিপুরা তো এক্সপোর্ট করি, এখন সবার সাথে পরিচয় আছে। যারে বলি 2-10 লাখ টাকা চাইলে দেবেন এমন করে নাই, সবাইকে অনুরোধ করবো, কী করবো, বাজি গেছে যাতে যে আমাকে যার সাথে কথা বললেন আমাকে সার করে ওই যে চান্দিবেলা যত কিছু সার, তাতে এখন তার সাথে আমাকে রিকোয়েস্ট করতে হচ্ছে আমাকে এখানে বা 2 লাখ কোটি আনতে হবে বা 5 লাখ কোটি আনতে হবে। ইনশাল্লাহ আমরা করে বলবো। আমি জনগণের প্রতি আহ্বান জানাবো, এটা এই ব্যাংকের অবস্থা আপনারা জানেন, আমরা ব্যাংকে আগেও ছিলাম, এই ব্যাংকটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি, জনগণের খাতায় নিয়ে গেছি, এটা আপনাদের সম্পদ, আপনাদের টাকা দিয়ে ব্যাংক বড় হয়েছে, বাংলাদেশের 1 নম্বর ন্যাশনাল ব্যাংকে পরিচিত, এবং যারা আমানতকারী তারা খুব খুশি হয়েছে, তারা বলছে যে আমার ব্যাংক ন্যাশনাল ব্যাংক
আমি ওখানে আমানতকারী, এটা সবাই বলছে। এই আশা আমি আবার তাদের কাছে ফিরিয়ে আনবো। মালয়েশিয়াতে আমাদের ব্রাঞ্চ আছে, মালদ্বীপে ব্রাঞ্চ আছে, সিঙ্গাপুর মানুষ আছে, এই যে কাতার আমাদের আছে, এই যে গ্রিজ আমাদের ব্রাঞ্চ আছে, আমেরিকাতে আমাদের ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চের মাধ্যমে আপনারা ন্যাশনাল ব্যাংকে টাকা পাঠাবেন। আপনার কাছে আমার অনুরোধ, এখনও পাঠাতেছেন, আরও বেশি বেশি পাঠাবেন। বাইরে দেবেন না, ন্যাশনাল ব্যাংকে দেবেন। ন্যাশনাল ব্যাংকের আপনাদের টাকা আপনারা যেখানে বলবেন আমাদের ঘরে ঘরে আমরা পৌঁছাই দেবো, কোনো অসুবিধা হবে না। এদের জন্য ন্যাশনাল ব্যাংকের ফুল রেসপন্সিবিলিটি। সব ব্যাংক সততার মাধ্যমে যদি ব্যবসা করে, ব্যাংকগুলি সারে অটোমেটিক ব্যাংকগুলি উঠে যাবে। আপনি যদি ব্যাংকের পয়সা মানুষের পয়সা যদি মানুষই দিতে চান, তো এই ব্যাংক কোনোদিন উঠবে না। এটা সব রেখে দিলে আপনি সবাই বুঝবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি সবাইয়ের কাছে অনুরোধ করবো, সবাই আপনারা ন্যাশনাল ব্যাংকের দিকে লক্ষ্য রাখবেন, ন্যাশনাল ব্যাংকে ভালোবাসবেন, ন্যাশনাল ব্যাংকে আপনাদের জানাতে আবশ্যক থাকে, ন্যাশনাল ব্যাংকে জমা লাগে নিয়ে আমাদের আমানতকারী। এই আমানতের দায়িত্ব আমরা ন্যাশনাল ব্যাংকের পরিসরে দেবো। আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা কথা শুনছিলাম ন্যাশনাল ব্যাংকের নতুন দায়িত্ব নেওয়া চেয়ারম্যান। তিনি কিন্তু বলছিলেন ব্যাংকটির হারানো ঐতিহ্য আসলে কিভাবে ফিরিয়ে আনবেন। এই মুহূর্তে যে আলোচিত বিষয় ব্যাংক মার্জার, একীভূতকরণ, সেখান থেকে বেরিয়ে নিজেরাই আসলে নিজেদের মতো করে ঘুরে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংকের চেয়ারম্যান খলিলুর রহমান। তার সাক্ষাৎকার দেখছিলাম আমরা। যাচ্ছি অন্যান্য সংবাদে। সেই পুরনো কৌশল মোবাইল মেসেজের মাধ্যমে ফের ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। কয়েকদিনের ব্যবধানে হালি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। খামার মালিকরা বলছেন গরমের কারণে মুরগি মরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন ক্যাব। নয়ন বড়ুয়া জয়, নাজমুল হুদা ও জাহাঙ্গীর হোসেনের সহায়তায় জাহিদুজ্জামানের প্রতিবেদন। কোথাও মোবাইল ফোনে কল করে, কোথাও আবার মেসেজ দিয়ে প্রতিদিনই বাড়ানো হচ্ছে ডিমের দাম। এর সঙ্গে স্থানীয় বাজারের চাহিদা দেখে দাম কম বেশি করেন ব্যবসায়ীরা। গত কয়েকদিনে এভাবে বাড়াতে বাড়াতে ডিমের দাম গেছে সাধারণের নাগালের বাইরে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। এমনিতে সবকিছুর দাম বেশি, যদি ডিমের দামটা যদি বেশি হয় তাহলে সাধারণ মানুষ কি করবে? অনেক বেশি, জনসাধারণের সাধ্যের বাইরে চলে গেছে। ডিম যদি না কিনে খেতে পারি তাহলে মাংস কিনে খাবো কি দিয়ে? ডিম বিক্রেতারা বলছেন খামার ও আড়ত থেকে সিন্ডিকেট করেই বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। রমজানে পুরাতন মুরগিগুলো সেল করে দেওয়া হয়, আর ঠিক রমজানের পরপরই এই প্রেশারটা আসে। বৃষ্টির কারণে এক সপ্তাহ টাঙ্গালে ডিমের দাম বাড়া দিয়েছে, ডিমও পাওয়া যাচ্ছে না। আসলে এটা কৃত্রিম সংকট ছাড়া আর কিছু না, এটা একটা সিন্ডিকেট পর্যায়ে ডিম চলে গেছে। ফোনে ফোনে যোগাযোগ হয়, কোথায় কি দাম চলে যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে এরপরে আর কি সরাই আর কি জায়গা জায়গায়। খামার মালিকরা বলছেন মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের বর্ধিত দামের সঙ্গে যুক্ত হয়েছে গরমের প্রভাব। গরমে অনেক মুরগি মরে গেছে, কমেছে ডিমের উৎপাদন। খামারে হিট স্ট্রোক হচ্ছে, মুরগি প্রতিদিনই গরমে মারা যাচ্ছে এবং মুরগির গ্রোথ কম হচ্ছে, ডিমের পার্সেন্টেজ কম হচ্ছে। উৎপাদন থাকলে তো কমা বাড়ার প্রশ্ন আসবে। জুন মাসের পর থেকে দেখবেন যে মুরগির কি ধরনের সংকট দেখা দেয়। যেদিন যে রেট থাকে, যে মেসেজটা আসে ওইটাই আমাদের মেনে নিতে হয়। এতে লাভ লস আমাদের কোনো যায় আসে না বা দেখে না কেউ। ডিম নিয়ে কারসাজি বন্ধ করতে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। এই অস্বাভাবিক দাম বৃদ্ধিকে আমরা অযৌক্তিক মনে করি। এখানে কারসাজি ছাড়া কিছুই নয়। যেহেতু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় না, সেই কারণে এই সিন্ডিকেট অথবা এই অপরাধী চক্র পর্যায়ক্রমে বিভিন্ন সময় ডিমের দাম বৃদ্ধি করে জনজীবন অস্থির করে তুলেছে। কঠোর মনিটরিং এর কথা বলছে প্রশাসন, আশা করছে অচিরেই নেমে আসবে দাম। জাহিদুজ্জামান, নিউজ 24। দর্শক, এবারে ডিমের দামের সবশেষ আপডেট জানতে আমাদের সহকর্মী গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম এবং সাভার থেকে নাজমুল হুদা যুক্ত হবেন। আমরা তাদের কাছ থেকে আসলে ডিমের আপডেট জানতে চাই, দরদাম জানতে চাই। শুরুতে জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাইবো যে আমরা রিপোর্টে দেখছিলাম যে ডিমের বাজার নিয়ে যে নতুন করে কারসাজির অভিযোগ করা হচ্ছে, আসলে খুচরা পর্যায়ে কেমন দেখছেন ডিমের দাম এবং কেন বাড়তি, সেটি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের জয়দেবপুরে একটি খুচরা বাজারে। এইখানে আমি যেটা দেখতে পেয়েছি যে সাধারণ যে খুচরা বিক্রেতা রয়েছে তার সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের কিন্তু 48 টাকা থেকে 50 টাকা হালি বিক্রি করা হচ্ছে, এবং যে ক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে তাদের ডিম যে ক্রয় করবে সেটা কিন্তু হাতের নাগালের বাইরে চলে গেছে। এবং সাধারণ ক্রেতারা বলছেন যে এই যে 48 থেকে 50 টাকা হালি যে ডিমের দাম রয়েছে, সেই ডিমের যে দাম, এই দামে কিন্তু তাদের কিন্তু ক্রয় করতে আসলে অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। এবং বিক্রেতারা বলছেন যে তারা কিন্তু 48 টাকা হালি বা 46 টাকা হালি কিনে 48 বা 50 টাকা হালি বিক্রি করছে, কিন্তু যে খামারি রয়েছে তারা যেমনটি বলছিলেন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে মোবাইলের মেসেজ অথবা ফোনের মাধ্যমে এই যে ডিমের দাম নির্ধারণ করা হয়, এই ডিমের দাম নির্ধারণ করেই কিন্তু সাধারণ ভোক্তাদের মাঝে পৌঁছে দেয়। এবং এতে খুচরা ব্যবসায়ীরা বলছে যে তাদের কোনো হাত নেই, তবে সিন্ডিকেটের মাধ্যমেই এই যে খুচরা যে ডিম বিক্রি হয় সেই ডিমের দাম কিন্তু ঊর্ধ্বগতি হয়ে থাকে। তো এই ছিল গাজীপুরের ডিমের বাজার থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি, আমার আরেক সহকর্মী সাভারে রয়েছে নাজমুল। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি গাজীপুর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভারের ছায়াবীথি এলাকায়। এই এলাকায় আপনি জানেন যে ডিমের সর্ববৃহৎ যে আড়ত, সেই আড়তে আমরা কিন্তু এখন দেখছি যে এই ডিম, প্রচুর ডিম রয়েছে, ডিম এবং সাদা এবং লাল, বড় ধরনের ছোট ধরনের সব ধরনের ডিমই এখানে রয়েছে। এখানকার যে পাইকারি যে বাজারে আপনার 10 টাকা 80 পয়সা বিক্রি করা হচ্ছে, লাল কিন্তু বিক্রি করা হচ্ছে 11 টাকা 90 পয়সা। আমরা যদি একটু বাজারের যে রেটটা আমরা দেখছি যে এখানকার বাজারের যে দাম রয়েছে, আমরা একটু কথা বলি আপনার সাথে যে ডিমের বাজার হঠাৎ করে এত বাড়ার কারণটা কি কারণে আসলে ডিমের বাজার এত চড়া হলো, কারণটা কি? কারণটা হলো দীর্ঘদিন আপনার রমজান মাস থেকে শুরু করে আপনার বিগত সময় পর্যন্ত দীর্ঘদিন ডিমের বাজার কম ছিল অনেক। ডিম সেল হয়েছে আপনার 7 টাকা পিস। এই কম থাকার কারণে প্রান্তিক খামারিগুলো অনেকগুলাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অতিরিক্ত গরমে মুরগি মারা গেছে। সব মিলে খামারিরা ক্ষতিগ্রস্ত। এখন ডিমের উৎপাদন 50%। প্রান্তিক খামারিরা বলছে যে তারা এখানে 9 টাকা 40 পয়সা পাচ্ছে। না, গতকালকে প্রান্তিক খামার থেকে আমরা 10 টাকা 40 পয়সা সাদা ডিম নিয়ে আসছি, এবং আজকে আমরা টাঙ্গাইল থেকে মাল কিনছি 11 টাকা লাল ডিম। আজকের রেট আমরা 11 টাকা লাল ডিম কিনে নিয়ে আসতেছি। এগুলো তো সিন্ডিকেট করা হচ্ছে এবং মোবাইলের মাধ্যমে মেসেজ করে বলা হচ্ছে যে ডিমের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে এক ধরনের সিন্ডিকেট করে, কারণটা এটা তো আসলে অ্যাকচুয়ালি সঠিক তথ্য না। যদি আপনারা প্রান্তিক খামারিদের কাছে যান, হ্যাঁ, তাদের কাছে জিজ্ঞেস করেন তারা সঠিক মূল্য পাইতেছে কিনা। আজ পর্যন্ত কিন্তু কোনো খামারি কোনো অভিযোগ করতেছে না তারা সঠিক মূল্য পায় নাই। ঠিক আছে, বাজার কম ছিল, কম পাইছে, এখন বেশি পাইতেছে। এখানে কোনো বাংলাদেশে কোথাও কোনো জায়গাতেই কোনো সিন্ডিকেট আমার জানা মতো ডিম ব্যবসায়ীদের মধ্যে নাই, কোনো সিন্ডিকেটই নাই, কোনো দিনই ছিল না, এখনো নাই। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং আপনারা শুনছিলেন যে এখানকার যারা আড়তদার তারা কিন্তু আসলে বলছিল, তারাও অভিযোগ করছে এবং প্রান্তিক খামারিরা কিন্তু মহা সংকটে রয়েছে এবং তারা বলছে যে এই অবস্থা থাকলে তারা খামার করতে পারবে না। একদিকে গরম, অন্যদিকে আবার যে ঝড়ো বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু ফার্মের যে মুরগি সেটাও কিন্তু আসলে মারা যাচ্ছে, গরমেও মারা যাচ্ছে, আবার অতিরিক্ত ঝড় এবং বৃষ্টির পানি গিয়ে। নাজমুল, অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের দুই সহকর্মী জাহাঙ্গীর আলম এবং নাজমুল হুদা যুক্ত হয়েছিলেন সাভার থেকে এবং গাজীপুর থেকে, জানাচ্ছিলেন ডিমের বাজারের সবশেষ আপডেট। নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে একটা বিরতি নেবার সময় হয়েছে, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে। এবার জানাবো শেয়ার বাজারের খবর।
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে লেনদেনের যে পরিস্থিতি আমরা দেখছি যে আজকে কিন্তু সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়ে লেনদেন চলছে। প্রধান সূচক ডিএসইএক্স এরই মধ্যে 34 পয়েন্ট বেড়ে 5695 পয়েন্ট অবস্থান করছে এবং সবগুলো সূচকই কিন্তু বেড়েছে। DS30 সূচকও আজকে 14 পয়েন্ট বেড়েছে, বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক। এবং মোট লেনদেনের কথা যদি বলি, এরই মধ্যেই কিন্তু 752 কোটি টাকা ছাড়িয়ে গেছে লেনদেনের পরিমাণ এবং বেশিরভাগ সংখ্যক শেয়ারের দর আজকে কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেড়েছে। 209টি শেয়ারের দর বেড়েছে, 141টির দর কমেছে এবং 40টির দর অপরিবর্তিত রয়েছে। মোটা দাগে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারা এবং লেনদেনেও বেশ গতি রয়েছে। আজকে পুঁজিবাজারকে কিন্তু কিছুটা চাঙ্গা দেখা যাচ্ছে। এই ছিল পুঁজিবাজারের প্রথম দিনের পরিস্থিতি। আমরা এবারে মুদ্রা বাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে। মুদ্রার বিনিময় মূল্য প্রধান মুদ্রার, সেক্ষেত্রে মার্কিন ডলার কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে ডলারের দর বাংলাদেশ ব্যাংক আবারও আনুষ্ঠানিক দর বাড়ানোর পর আমরা মার্কিন ডলার এখন সোনালী ব্যাংকে 116 টাকা 50 পয়সায় কেনা হচ্ছে, 117 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে, যেটি 115 টাকা ছিল কয়েকদিন আগে। ইউরো 125 টাকা এবং 131 টাকা কেনা বেচা হচ্ছে। পাউন্ড 143 টাকা কেনা হচ্ছে, 147 টাকা বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 17 টাকা। সৌদি রিয়াল 26 টাকায় কেনা হচ্ছে, 31 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য এবং 1 টাকা 45 পয়সা ক্রয় মূল্য। এই ছিল মুদ্রা বাজার পরিস্থিতি। আমরা এবারে স্বর্ণের দর জানাতে চাই। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাজুস যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, আমরা দেখেছি যে মাঝে কিছুটা কমেছিল, এখন কিন্তু আবারও বেড়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন প্রতি ভরি 1,17,000 টাকা এবং 21 ক্যারেটের স্বর্ণ 1,11,000। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে প্রায় 96,000 টাকা ভরি এবং সনাতন স্বর্ণের দাম পড়বে 79,339 টাকা ভরি। পাশে গ্রাম প্রতি দরও দেখানো রয়েছে। রূপার দাম দেখে নিব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 2,098 টাকা প্রতি ভরি, 21 ক্যারেটের রূপা 2,005 টাকা ভরি, 18 ক্যারেটের রূপা পড়বে 1,714 টাকা এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল ডিটোল টোটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টা এবং রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।